নমস্কার, আমি অমিত। মানুষের সঙ্গে ঘটে যাওয়া সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা নিয়ে আবারও হাজির অলৌকিক। বন্ধুরা, বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আছে কিনা তার জন্য ভূত প্রেত দেখার কিন্তু প্রয়োজন পড়ে না, বা নিজে নিজেই এটা পড়ে যাবে ওটা সরে যাবে এসবও কম্পালসারি নয়। অনেক ক্ষেত্রে মানুষের শারীরিক সমস্যা দেখা দিতে পারে, ভালো কাজ বিগড়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। একটা সময় এইসবের মধ্যে দিয়ে গিয়েছিলেন মায়াদি। সেসব কথাই শেয়ার করেছেন উনি। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে, তোমাদের অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। এছাড়াও জ্যোৎস্না ভট্টাচার্যকে ধন্যবাদ জানাই থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। বন্ধুরা, তোমরাও যদি এইরকম থাম্বনেল, ব্যানার, পোস্টার বা গ্রাফিক্স ডিজাইনের কোনো কাজ করাতে চাও, জ্যোৎস্নাকে দিয়ে সহজেই করিয়ে নিতে পারো। কন্ট্যাক্ট করতে পারো ওর সঙ্গে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে। এছাড়াও বলি, তোমরা যারা এই ধরনের ঘটনা শুনতে ভালোবাসো বা জানতে ভালোবাসো, তারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে অলৌকিকের সাথে থেকো। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও শনিবার এই ধরনের ঘটনা এখানে কিন্তু আসতেই থাকে। তো এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো ভাই, কেমন আছো? আমি তোমার মায়াদি। আমার এবং আমার মেয়ের সঙ্গে ঘটে যাওয়া কিছু ঘটনা এখন তোমাকে বলবো। এটা তাও 6-7 বছর আগের কথা। তখন একটা বাড়িতে আমরা ভাড়া থাকতাম। তখনও আমার মেয়ের বিয়ে হয়নি, এক জায়গায় এমনি জব করত। সেই সময় আমাদের সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। প্রথমবার যেদিন আমি কিছু ফিল করতে পেরেছিলাম, সেই দিনের কথাটা আগে বলি। আমি বহু বছর ধরে স্টুডেন্ট পড়াই। আজ একজন ভালো ভালো জায়গায় জব করে তারা। ওরাই সেদিন দেখা করতে এসেছিল আমার সঙ্গে। তারই জাস্ট 2-3 দিন আগে আমরা ওই বাড়িটা নিয়েছিলাম। আমার মেয়েও সেদিন বাড়িতেই ছিল। তো আমাদের মধ্যে কথাবার্তা হলো। তারপর আমি মেয়েকে বললাম, তোরা গল্প কর, আমি একটু চা করে আনি। বলে আমি রান্নাঘরে চা করতে গেলাম। ওরা ওই ঘরে বসে তখনও গল্প করছে। আমি যখন চা করছি এমন সময় হঠাৎ আমার মনে হলো কে যেন আমার পেছনে এসে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে আমি পেছন করে দেখলাম, অথচ কেউই নেই। আমার কিন্তু তখনও এসব কোনো চিন্তাই মাথায় আসেনি। ভেবেছিলাম যে আমার মেয়ে হয়তো কিছু বলতে এসেছিল, আমি ব্যস্ত দেখে আবার চলে গেছে। তাই এরপর যখন চা নিয়ে আমি ওই ঘরে গেলাম, গিয়ে মেয়েকে জিজ্ঞেস করলাম, কিরে বাবু, তুই কি রান্নাঘরে গিয়েছিলিস? ও তখন বলল, কই না তো মাম্মি, আমরা তো কেউই এই ঘর থেকে উঠিনি। কেন, কি হয়েছে? আমি বললাম, না না কিছু না, এমনি বললাম। তারপর ওরা চলে গেলে তখন আমার মেয়ে আমাকে বলল, মাম্মি, আমি কিন্তু বুঝতে পেরেছি তুমি কেন কথাটা আমায় জিজ্ঞেস করলে। তুমি জানো না, তুমি যখন চা করতে গেলে ওরাও আমাকে এই ধরনের একটা কথা বলল। ওরা যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিল তখন ওদের নাকি কেমন গাটা ভারী হয়ে আসছিল। তারপর যে আমাদের ফ্ল্যাটের দিকে টানটা নেবে, তখন ওদের মনে হয় যে ফট করে কে যেন একটা সরে গেল ওখান থেকে। এসব শুনে আমি তখন বললাম, ধুর, কি আজে বাজে কথা বলছিস, ওসব ওদের মনের ভুল। আমার মেয়ে তারপর যে কথাটা আমাকে বলল, সত্যি সত্যি সেটা আমাকে ভাবতে বাধ্য করল। বলে, না মাম্মি, এতটাও সহজ নয়। ভেবে দেখো, প্রথমত ওরা গ্রামের ছেলে,
এত সহজে ভয় পাওয়ার নয়। এসব জিনিস ওরা আমাদের থেকেও ভালো বোঝে। আর দ্বিতীয় কথা হলো, ওরা একজন নয়, তিনজনেই দেখেছে, তিনজনই ওরা সেম জিনিস ফিল করেছে। এই শুনে আমি আর তখন কিছু বলতে পারলাম না। মনকে একরকম যেন জোর করে বোঝানোর চেষ্টা করছিলাম যে সব কিচ্ছু না, কিচ্ছু না। তারপর একদিন আরো একটা ঘটনা হয়। বাচ্চারা না হয় রাতের বেলায় বাথরুম টয়লেটে যেতে ভয় পায়, কিন্তু আমার মেয়ে তো বড়, জব করে। সেই মেয়ে একদিন আমাকে বলল, মাম্মি একটু বাথরুমে যাব, একটু চলো না আমার সঙ্গে। আমি তো শুনে হা হয়ে গেলাম। বললাম, যা না, ঘরের মধ্যেই তো, ভয় কিসের? ও বলল, না না মাম্মি, তুমি একটু চলো না। তো আমি গেলাম। ও তারপর বাথরুমে ঢুকলো আর আমি ডাইনিং এর ওখানে দাঁড়িয়ে আছি। সত্যি সত্যি হঠাৎ যেন কিসের একটা ভয় আমাকে গ্রাস করতে লাগলো। গাটা কেমন যেন ভারী হয়ে আসতে লাগলো। আমি এদিক ওদিক মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, কিন্তু কিছু দেখতে পাচ্ছি না। অথচ কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। তারপর মেয়ে বেরোলে দুজনেই আমরা আবার রুমে ফিরে আসি। আমি এটা বুঝতে পারছিলাম যে আমার মেয়েও বোধহয় কিছু ফিল করতে পারছে এখানে, না হলে এই বয়সে এসে এমনি এমনি তো কেউ ভয় পায় না। তো এই গেল আর একদিনের ঘটনা। এবার আর একদিনের কথা বলি। সেদিন আমার মেয়ে আমাকে বলল, মাম্মি একটা জিনিস খেয়াল করেছো? আগে আমরা যেখানে থাকতাম সেখানে ঠাকুরের জায়গাটা কেমন যেন জল জল করতো, অথচ এখানে ঠাকুর সামনে থাকা সত্ত্বেও ঠিক যেন নজরেই পড়ে না। জায়গাটা কেমন যেন আবছা অন্ধকার টাইপ হয়ে থাকে, যেন কোনো উজ্জ্বলতাই নেই, যেন প্রাণ নেই। আমিও কথাটা খেয়াল করে দেখলাম যে কথাটাও মন্দ বলেনি, কেমন যেন নিষ্প্রাণ নিষ্প্রাণ মনে হয় এখানে। তো যাই হোক, এরপর একদিন একটা সমস্যা দেখা দিল। মেয়ের শরীর খারাপ করেছে, মেয়েদের যেটা হয় আর কি। সেই সময় একদিন রাতে ও আমার পাশে ঘুমিয়েছে। তখন হঠাৎ ওই মাঝরাত নাগাদ কি হলো ঠিক জানি না, ও না কোমর থেকে পা পর্যন্ত সোজা ওপরে তুলছে, আবার দুম করে ফেলছে, আবার তুলছে, আবার ফেলছে। আমি ওর পাশেই শোয়া, আমার তো ঘুম ভেঙে যায়। দেখি ওই রকম অবস্থা, পা দুটো একবার ওপরে তুলছে, আবার দুরুম করে ফেলছে, যেন এক্সারসাইজ করছে। অথচ ও কিন্তু তখন বিভোরে ঘুমোচ্ছে। আমি তো খুব ভয় পেয়ে গেলাম। তারপর ডেকে তুললাম ওকে, বলি যে কি করছিস তুই? এটা একবার পা দুটো ওপরে তুলছিস, আবার দুম করে ফেলছিস, আমি তো ঘুমোতেই পারছি না। ও তো যেন কিছুই জানে না, বলে, কই না তো মাম্মি, আমি তো কিছু করিনি। আমার তখন মনের মধ্যে কেমন যেন একটা দুশ্চিন্তা হতে লাগলো। বারবার শুধু মনে হচ্ছিল যে দিন দিনই পরিস্থিতি যেদিকে যাচ্ছে মোটেই ভালোর দিকে নয়। আমার এই আশঙ্কাই শেষ অবধি সত্যি হয়েছিল। একদিন আমার ইডেন সিটিতে যাওয়ার একটু দরকার পড়েছিল। দিনটা ছিল শনিবার। সেই দিনটা থাকবো, পরদিনই ফিরে আসব। কিন্তু আমার ভয় লাগছিল এটাই যে আমার মেয়ে বাড়িতে একা থাকবে কি করে, যদি কোনো সমস্যা হয়, যদি ভয়টাই কিছু পায়। তখন ও আমাকে বলল, না না মাম্মি, তুমি যাও, তেমন বুঝলে আমি আমার বান্ধবীটাকে ডেকে নেব। তো ভালো কথা। এরপর আমি বেরিয়ে গেলাম। কিন্তু ওই দিন সন্ধেবেলা থেকেই ভয়ঙ্কর ব্যাপার ঘটল। ভয়ঙ্কর রকমের ব্লিডিং শুরু হয়ে গেল। বাথরুম থেকে মেয়েটা বেরোতেই পারছে না। তা কোনো রকমে হামাগুড়ি মতো দিয়ে বেরিয়ে বাড়ির যিনি মালকিন ওনাদেরকে ডাকলো। সেই মেয়েটি এবং ওর মা তারপর বেরিয়ে আসে।
ওর ওই অবস্থা দেখে শুনে তারাও তো খুব ভয় পেয়ে যায়, বলে যে মাকে খবর দে, কিন্তু ও আমাকে কিছু জানালো না। রাত যখন ওই 3টে, তখন ও আর থাকতে পারছে না, তলপেটের নাড়িগুলো যেন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। তখন ওকে বিদ্যাসাগর হসপিটালে নিয়ে যায় ওরা। ওখানে ওকে দুটো ইঞ্জেকশন দেয়, ওষুধ দেয়, তারপর ওর ব্লিডিং বন্ধ হয়। এরপর সকাল হলে আমাকে যখন ফোন করে সব কথা জানালো, শুনে তো আমি আর ঠিক থাকতে পারছিলাম না। এত কিছু হয়ে গেল আর আমি কিছুই জানি না। যে বৌদির বাড়িতে গিয়েছিলাম, ওদের প্রাইভেট কারের অপেক্ষা করলাম না, সঙ্গে সঙ্গে গাড়ি ধরে তারপর চলে আসি বাড়িতে। কিন্তু কি বলবো ভাই, এক রাতের মধ্যেই মেয়ের চোখ মুখের অবস্থা দেখে আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। চোখ দুটো পুরো গর্তে ঢুকে গেছে, মুখটা পুরো শুকিয়ে গেছে, একেবারে চাতা অবস্থা। আমি তখন ভাবলাম যে না, আর বসে থাকা ঠিক হবে না, কি ব্যাপার এখানে তা আমাকে জানতেই হবে, কারণ কারণ না জানলে সমাধান হবে কি করে। তো আমি বাড়ির যিনি মালকিন তার সঙ্গে কথা বললাম। তিনি অবশ্য বেশি কিছু বললেন না, শুধু এইটুকুই বললেন যে রুমটা অনেকদিন বন্ধ ছিল, প্রায় 2 বছর। আমি ভাবলাম যে রুম শুধু বন্ধ থাকার জন্য তো এত কিছু হতে পারে না, নিশ্চয়ই অন্য কোনো গল্প আছে, কিন্তু সেসব জানবো কার থেকে। তখন আমার মনে পড়ল আমাদের পাশেরই একটা দোকানের কথা, যেখান থেকে আমি মালপত্র আনি। সেই ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম ব্যাপারটা। উনি বলতে গিয়েও বলতে পারলেন না। ওনার বর চোখ দিয়ে ওনাকে ইশারা করলেন, তারপরে উনি চুপ করে গেলেন। তখন আমার কৌতূহলটা আরো কয়েক গুণ বেড়ে গেল, যে কি এমন ব্যাপার যে কেউই মুখ খুলতে চাইছে না। কিন্তু এইটুকু বুঝতে পারলাম যে ওনারা কিন্তু সব জানেন। কাজে এরপর ওনাদের সঙ্গে সখ্যতা বাড়ালাম। সব মালপত্র জিনিসপত্র ওনাদের দোকান থেকে আনতাম, বলতাম যে ঘরে এসে দিয়ে যেতে, তারপর দিতে এলে আমি চা করে দিতাম, দিয়ে একটা কথা বলতাম। এমন করতে করতে একদিন আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা দিদি, তোমায় একটা কথা জিজ্ঞেস করি, আমি প্রমিস করছি কখনো কাউকে কিছু বলবো না। বলো না দিদি, এই ঘরে কি আগে কেউ মারা গিয়েছিল, মানে সুইসাইড বা খুন মার্ডার টাইপ কিছু? উনি তখন বললেন, মারা গিয়েছিল বলতে এই বাড়ির যিনি মালিক ছিলেন, সেই ভদ্রলোকের অনেক রকম রোগ ছিল, জ্বালা যন্ত্রণা, অনেক খরচাপাতি। শেষে লোকটা একটু পাগলাটে টাইপের হয়ে গিয়েছিল। তারপর একদিন ওই বারান্দার ওখানে, ওই সিঁড়ির ওখানটায় গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেন। তবে এইসব কথা তোমাকে যে আমি বললাম, তুমি কিন্তু কাউকে বলো না, না হলে আমাদের থাকা মুশকিল হয়ে যাবে। এরপর আমার কাছে ব্যাপারটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল। এখন এটাই জানার বিষয় যে ওনাদের সঙ্গে এসব কিছু হয় কি না। তাই এরপর ওই বাড়ির যে মেয়েটা, ওকে একদিন ডাকলাম। ও আমার মেয়ের বান্ধবীও, একই স্কুলে পড়েছে ওরা। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, তোর দাদু মারা যাওয়ার পর তোদের সঙ্গেও কি সব কিছু হতো? ও তখন বলল, হতো কি, এখনো হয়। বাড়িতে যখন কেউ থাকে না, বোন স্কুলে যায়, বাড়ি পুরো ফাঁকা, তখন প্রায় আমি অনেক কিছু দেখতে শুনতে পাই। কখনো যেন কেউ দরজা ঠকঠক করে, জানলার কাছের উপর কার যেন ছায়া পড়ে, আমি খুব ভয় পেয়ে যাই। তখন আমার মেয়েও বলে, হ্যাঁ মাম্মি, আমার সঙ্গে কতদিন এরকম হয়েছে জানো। একদিন তো আমি বাথরুমে গেছি, হঠাৎ মনে হলো তুমি যেন দরজা পিটে আমাকে ডাকলে, সঙ্গে সঙ্গে আমি সাড়া দিলাম, কিন্তু তারপর আর কোনো উত্তর নেই। এইসব শুনে তো ভাই আমি আরো ভয় পেয়ে যাই। এতদিন এটাকে মনের ভুল ভাবতে পারতাম, শিওর ছিলাম না, কিন্তু এখন তো সব পরিষ্কার যে সত্যি সত্যি একটা ব্যাপার আছে এই বাড়িতে,
তাও যেহেতু সদ্য এসেছি তাই চেষ্টা করেছিলাম থাকার। সারাটা বাড়ির প্রতিটা রুম, ডাইনিং সব জায়গায় বেশি বেশি পাওয়ারের লাইট লাগিয়ে দিয়েছিলাম, পুরো আলোয় আলো করে দিয়েছিলাম। প্রতিদিন ঘরে হনুমান চালিসা পাঠ করতাম, আমি আমার মেয়ে দুজনেই। তারপরেও দেখি রেহাই নেই, এসব চলছেই। তারই মধ্যে একদিন আবার একটা ঘটনা ঘটল। রাতে আমি আর মেয়ে তখন ঘুমিয়ে আছি, রাত ওই 1:30-2 হবে। হঠাৎ একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। শুনতে পাচ্ছি ওই ডাইনিংয়ের ওখান থেকে মন্ত্র পড়ার মতো করে কে যেন বিড়বিড় করে কথা বলছে। ফাঁকা ডাইনিং প্লেস, তাই শব্দটা যেন সারাটা বাড়িতে প্রতিধ্বনিত হচ্ছে। অত রাত, চারদিক একেবারে নিস্তব্ধ, কেমন লাগবে তখন বুঝতে পারছো? আমার তো যেন হাত পা ঠান্ডা হয়ে গেছে, গায়ে কাটা দিচ্ছে। তখন আমি মেয়ে দুজনই তখন জেগে গেছি, দুজনেই শুনতে পাচ্ছি। তার পরদিনই আমি ঠিক করলাম যে না, এই বাড়িতে আর থাকা যাবে না, এইভাবে থাকা যায় না। তোমার দেওর রোজ আমাদের বাড়িতে খেতে আসতো, ওকেই আমি বললাম যে তুমি শিগগির একটা ঘর দেখো, যত তাড়াতাড়ি হয়, এখানে থাকলে আমরা মরে যাব। এর কয়েকদিন পর ও একটা ঘরের খোঁজ আনলো, আমরা কথাবার্তা বলে সব ঠিকঠাক করে নিলাম। তারপর এই বাড়িটা ছেড়ে আমরা ওখানেই চলে গেলাম। মাস চারেক মতো ছিলাম এই বাড়িতে, তারই মধ্যে আমাদের একেবারে দম বন্ধ হয়ে আসার জোগাড় হয়েছিল। তো এরপর যখন এখানে চলে এসেছি তার মাসখানেক পরের একদিনের কথা। একদিন আমি আর আমার মেয়ে এক জায়গায় যাচ্ছি, তখন সেই দোকানদার বউটার সঙ্গে রাস্তায় আমাদের দেখা। সে তো দেখেই বলল, আরে মায়া, তোমরা এখন এখানে থাকো? খুব ভালো করেছো গো ওই ঘরটা ছেড়ে দিয়ে। ওই বাড়িতে না অনেক রকম ব্যাপার আছে, ওই ঘরের মধ্যে না ওরা কালো জাদুও করতো। তারপরই তো শ্বশুরটা গলায় ফাঁস লাগিয়ে মরল। তারপর যখন লোকজন জানাজানি হলো, ওদেরকে তো লোটা কম্বল গুটিয়ে ওখান থেকে চলে যাবার কথা বলল। তারপর মেয়েটাও গলায় দড়ি দিয়ে মারা যায় ওই ঘরে। তারপর থেকে ঘরটা বন্ধ থাকতো, আর খুলতো না। কিন্তু এইসব কথা এখন আর শুনে কি করব, বাড়িটা তো ছেড়েই দিয়েছি। তো একটু ব্যঙ্গ করে বললাম, তুমি কত ভালো গো, কত তাড়াতাড়ি বলে দিলে কথাগুলো, আরো কটা দিন পরে বললেই পারতে। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। এরই সঙ্গে আরো একটা কথা ছিল, সামনেই কিন্তু অলৌকিকের বার্থডে, তাই তোমাদের কাছে জবরদস্ত যদি কোনো ঘটনা থাকে সেই দিন শোনানোর জন্য চটপট পাঠিয়ে দাও। থাম্বনেলে দেখো নাম্বার পেয়ে যাবে, সেখানে হোয়াটসঅ্যাপ করে দাও। লিখে পাঠাও বা বলে পাঠাও, কোনো অসুবিধে নেই। তো কেমন লাগলো তোমাদের আজকের এই আগাগোড়া ভয়ের ঘটনাটা কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম বা পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে সুনীল চট্টোপাধ্যায় লিখেছেন, দুর্দান্ত লাগলো। মৌসুমী মুখার্জি লিখেছে, অমিত শরীর কেমন আছে, ঘটনা শুনছি, কতক্ষণে শুনবো অপেক্ষায় থাকি, একরকম নেশায় পরিণত হয়ে গেছে। মনীষা কাকিমা লিখেছেন, খুবই আশ্চর্য লাগলো আর ভালো লাগলো ঘটনাটা। অমিতা জেঠিমা লিখেছেন, দারুণ সব অলৌকিক ঘটনা শুনতে চলে আসলাম, জানি ইউনিক হবে। পূজা দাস লিখেছে, খুব সুন্দর দাদা, মা যে দয়াময়ী, মন থেকে ডাকলে তিনি ঠিকই সাড়া দেবেন। টিএন তিরুম লিখেছে, হরে কৃষ্ণ ভাই, অসম্ভব সুন্দর হয়েছে, নেক্সট পার্টের অপেক্ষায় রইলাম, ভালো থেকো তুমি, অলৌকিক জিন্দাবাদ। অশোক কুমার লিখেছে, ভাই আমার বাড়ি লাভপুর, এটা কোন জায়গাটা বলে দেবে? দাদা, উনি শুধু লাভপুর কথাটুকুই বলেছেন, লাভপুরের ঠিক কোন জায়গাটা ডিটেলস বলেননি। তো এছাড়াও আরও কমেন্ট করেছ সুমনা ব্লগ, স্পিরিচুয়াল,
অর্কপ্রভ নস্কর, কৃষ্ণা হালদার, মানসী মজুমদার, চন্দন, প্রিয়া, গীতাদি, এমডি মঞ্জু, মারিয়া বাড়ই, প্রতুনু ব্যানার্জি, মিঠুন পাল, কল্যাণী নন্দী, দেবাশিস খাটুয়া, স্বপ্না বাজাল, অজন্তা হরে, সোহিনী বক্সি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।